কথায় কথায় করে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। কিন্তু আপনি চাকরিটা দেননি, চাকরিটা বিক্রি করেছেন। চাকরিটা যেন তৃণমূল নেতাদের, শাসক দলের বা সরকারের বাপের চাকরি, যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে, শূন্য ওএমআর সিট জমা দিয়ে চাকরি পেয়েছে, অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে, যারা টেট দেয়নি চাকরি পেয়েছে, তাদের কিন্তু চাকরি করাটা, চাকরি বজায় থাকাটা, এটা কিন্তু সমর্থনযোগ্য। আদালতের রায়ে তো এই দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া মানুষগুলো একদম সসম্মানে তাদের চাকরি বহাল রইল এবং তারা রইল। মানবিকতার প্রশ্নে আমি সোজা সাপটা বলছি, এতে কোনো লুকোচুরির ব্যাপার নেই। আদালতের রায় যখন হবে, রায়টা হবে যুক্তি, তথ্য, প্রমাণের ভিত্তিতে। আদালতে কোনো ব্যক্তিগত আবেগ, তথাকথিত মানবিকতা এগুলো চলে না। এই টেটের মাধ্যমে যে প্রাথমিক শিক্ষকরা, তারা আমার উপর অসন্তুষ্ট হবেন। বাস্তবটা স্বীকার করতে হবে যে এই পরীক্ষায়, এই পুরো প্রাথমিক নিয়োগ নিয়ে একটা ব্যাপক সন্দেহ কিন্তু জনমানসে রয়েছে। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কোনো উন্মাদ নন। তিনি কোনো রকম প্রাইমা ফেসি কোনো তথ্য প্রমাণ না পেয়ে তিনি 32,000 চাকরি বাতিলের মতো এত বড় একটা সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন, এটা বিশ্বাসযোগ্য নয়। 2014 সালের টেটে কিন্তু কোনো মেরিট লিস্ট আজ পর্যন্ত বেরোয়নি। আমি জানি না মহামান্য আদালতের এইটা কেন স্ট্রাইক করছে না, যে পরীক্ষার ভিত্তিতে এতগুলো নিয়োগ হয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো মেধা তালিকা নেই। একটা পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা সংসদ বা প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিধায়কদের বিধানসভা ভিত্তিক তালিকা দিতে হবে কেন সুপারিশের? মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই তথাকথিত যে অসফল প্রার্থী, যারা দাবি করছেন যে তাদের মেধা যোগ্যতার ভিত্তিতে তাদের পাওয়া চাকরিটা টাকার বিনিময়ে রাজ্য সরকার অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন, তাদের এই অভিযোগের একটা ন্যূনতম তদন্ত হবে না? এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যজনক বিষয়। হাইকোর্টে যে হচ্ছে ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে যে প্রাথমিকের যে রায়টা দেওয়া হলো, সেটা ইতিমধ্যে সকলেই জেনে গেছে যে 32,000 চাকরি বহাল রাখার কথা বলেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছে যে মানবিকতার খাতিরে এই রায়টা দেওয়া হয়েছে। কিন্তু যে বিচারটা দিয়েছে, সেই বিচারে দেখা যাচ্ছে বিশেষভাবে কোনো দুর্নীতি, যে বড়সড় দুর্নীতি হয়েছে তার কোনো প্রমাণ কিন্তু নেই। সেক্ষেত্রে তো আইনজীবীরা ব্যর্থ হয়েছে প্রমাণ দিতে। দেখুন, প্রমাণ তো আইনজীবীরা দেবে না, প্রমাণ দেবে তদন্তকারী সংস্থা। এখন প্রথম এই বিষয়ে আলোচনা করলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে যে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, এইটা নিয়ে ঠিক কি হয়েছে। 2012 সালের যে টেট হয়েছিল, সেটা পরীক্ষা হয়েছিল 31শে মার্চ 2013। পরীক্ষা দিয়েছিল 45 লক্ষ, মানে আবেদন করেছিল 45 লক্ষ পরীক্ষার্থী, কিন্তু পরীক্ষা দেয়নি 27,95,000 পরীক্ষার্থী, অর্থাৎ প্রায় 28 লক্ষ। তাহলে 45 লক্ষ আবেদন করলো, 28 লক্ষ আবেদনকারী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েও তারা পরীক্ষা দিল না কেন? আবার 2014 টেট হয়েছিল 11ই অক্টোবর 2015 সালে। তো সেবারে, মানে ওই 2 বছরের মধ্যে, সেবারে আবেদনই করলেন 23 লক্ষ, 2012 থেকে 22 লক্ষ কম, এবং পরীক্ষা দিলেন 10 লক্ষ, অর্থাৎ যারা আবেদন করেছেন তার থেকে 13 লক্ষ কম। এখন এই বিষয়টা কিন্তু খুব অস্বাভাবিক। আপনি যদি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেখেন সারা ভারতবর্ষে, এই রকম যে বিপুল সংখ্যায় আবেদনকারী আবেদন করছেন, কিন্তু তার মধ্যে একটা মানে বড় অংশ, অর্ধেকেরও বেশি অংশ তারা পরীক্ষায় বসছে না, পরীক্ষাটা দিচ্ছে না, বা তার ঠিক পরের বছর ওই কার্যত 1.5 বছরের মধ্যে আর একটা পরীক্ষা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আবেদনকারী 22 লক্ষ কমে গেছে, আবার পরীক্ষা দিচ্ছে আরও 13 লক্ষ কম। এর কারণটা কি? কারণটা হচ্ছে 2012 সালে এই টেট পরীক্ষার আবেদনপত্র বেরিয়ে যখন ফর্ম ফিল আপ হচ্ছে, তখনই কিন্তু সারা পশ্চিমবাংলায় শাসক দল তারা এজেন্ট ছড়িয়ে দিয়েছে, তারা তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কর্মী তারা টাকা তুলছে যে প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি হবে, তার বিনিময়ে টাকা তুলছে। এইটা কিন্তু হার্ড রিয়েলিটি, এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই।
আদালতে কি প্রমাণ হলো না, তার থেকেও বড় কথা যে এইটা বাস্তব কি বাস্তব নয়, এটা কিন্তু বাস্তব। এবং ওই 2012 টেটে সফল হলো 18,793 জন, আর 2014 টেটে সফল হলো 42,950 জনের মতো। তাই প্রায় 61,000 সামথিং যে টেটের মাধ্যমে নিয়োগ হলো, এই পুরো নিয়োগটা নিয়েই কিন্তু একটা সন্দেহের অবকাশ আছে। এখন হয়তো এই টেটের মাধ্যমে যে প্রাথমিক শিক্ষকরা চাকরি করছেন, শিক্ষকতা করছেন, তারা আমার উপর অসন্তুষ্ট হবেন, তারা আমাকে হয়তো কটূক্তি করবেন, কিন্তু এ নিয়ে তো বড় কোনো প্রমাণ নেই বলছি। কিন্তু বাস্তবটা স্বীকার করতে হবে যে এই পরীক্ষায় এই পুরো প্রাথমিক নিয়োগ নিয়ে একটা ব্যাপক সন্দেহ কিন্তু জনমানসে রয়েছে। এবারে আসুন, 2012 সালের টেটে তবু নাম কাগজতে একটা মেরিট লিস্ট বেরিয়েছিল। 2014 সালের টেটে কিন্তু কোনো মেরিট লিস্ট আজ পর্যন্ত বেরোয়নি। তাহলে প্রথম প্রশ্ন, আমি জানি না মহামান্য আদালতের এইটা কেন স্ট্রাইক করছে না, যে পরীক্ষার ভিত্তিতে এতগুলো নিয়োগ হয়ে গেছে, প্রায় 42,950-এর মতো নিয়োগ হয়ে গেছে, সেই পরীক্ষার বা সেই নিয়োগ প্রক্রিয়ার কোনো মেধা তালিকা নেই। তাহলে কিসের ভিত্তিতে নিয়োগগুলো হয়েছে, এটা তো প্রথম প্রশ্ন। এবারে আমি ওই সময়ের কয়েকটি ঘটনা, সংবাদপত্রে বেরিয়েছে এরকম কত ঘটনা উল্লেখ করি। 2013 সালের 9ই আগস্ট কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিকে একটা খবর খুব গুরুত্ব দিয়ে ছাপা হলো, শিক্ষক নিয়োগে দলীয় বিধায়কদের সুপারিশ চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরে ওই 2013 সালেরই 23শে আগস্ট, আর কয়েকটা দিন পরে আর একটা খবর হলো, সেটা একবারে প্রথম পাতায় হেডিং, প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃণমূল নেতা মন্ত্রীদের ঢালাও সুপারিশ। এবং ভেতরের খবরে লেখা হলো যে 20শে আগস্ট ওই 2013 বিধানসভায় উচ্চশিক্ষামন্ত্রীর ঘরে একটা বৈঠক হয়। সেই বৈঠকে ছিলেন তৃণমূলের একজন শীর্ষ নেতা, প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন শীর্ষ কর্তা এবং উচ্চশিক্ষামন্ত্রী স্বয়ং। সেই বৈঠকে নাকি স্থির হয়েছে, এটা সংবাদপত্রের খবর, যে সেই বৈঠকে স্থির হলো যে প্রত্যেক বিধায়ক তাদের বিধানসভা ভিত্তিক একটা করে সুপারিশের তালিকা, কারা কারা প্রাথমিক শিক্ষকের চাকরি পরীক্ষা দিয়েছেন তাদের একটা সুপারিশের তালিকা এই উচ্চশিক্ষামন্ত্রীর কাছে জমা দেবেন। তখন পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন উচ্চশিক্ষামন্ত্রী, তার কাছে জমা দেবেন এবং সেই তালিকায় থাকবে সংশ্লিষ্ট প্রার্থীর নাম, তার বাবা বা স্বামীর নাম, তার পুরো ঠিকানা এবং অ্যাডমিট কার্ড, বিভিন্ন যে পরীক্ষা দিয়েছে বিভিন্ন ডিগ্রি, তার সার্টিফিকেটের নকল, সব কিছু দিতে হবে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, একটা পরীক্ষা নেবে প্রাথমিক শিক্ষা সংসদ বা প্রাথমিক শিক্ষা পর্ষদ, তা সেখানে বিধায়কদের বিধানসভা ভিত্তিক তালিকা দিতে হবে কেন সুপারিশের? বিধায়করা কেন সুপারিশ করবেন? এবার আপনি বলতেই পারেন যে সংবাদ মাধ্যমে যে খবর বেরোচ্ছে সবই কি বিশ্বাসযোগ্য? এখন দেখুন, আমাদের সরকারি ব্যবস্থাপনায় হোম প্রেস ডিপার্টমেন্ট আছে, আইএনসি ডিপার্টমেন্ট আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে। তাদের কাজ হচ্ছে, একটা অন্যতম কাজ হচ্ছে যে বিভিন্ন সংবাদপত্রে যে খবরগুলো বেরোচ্ছে তাতে যদি কোনো মন্ত্রীর সমালোচনা থাকে, তার বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে, সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য থাকে, তাহলে তারা সেই সংবাদপত্রের সেই কাটিং সহ পুরো বিষয়টা সেই দিনই সংশ্লিষ্ট মন্ত্রীর টেবিলে কিন্তু তারা হাজির করে দেয়। কারণটা হচ্ছে, যদি মাননীয় মন্ত্রীরা অত্যন্ত ব্যস্ত থাকেন, তারা খবরের কাগজ দেখার সময় না পান, তাহলে ওই ক্লিপিংস তারা দেখে নেবেন যে তার বিরুদ্ধে এই খবরটা আজকে বেরিয়েছে, এবং সেক্ষেত্রে আইএনসি ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়ে দেবেন। আইএনসি ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট খবরের কাগজে একটা প্রতিবাদপত্র পাঠাবেন যে এই খবরটা মিথ্যে, ছাপা হবে। আপনি কাগজ ভালো করে লক্ষ্য করবেন, মাঝে মধ্যেই দেখবেন যে আইএনসি এরকম একটা পাঠিয়েছে যে না, এটা সরকারের বক্তব্য নয়, এটা ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে কিন্তু তা করা হয়নি। তার মানে সরকার এই প্রকাশিত খবরগুলো নীরবে হজম করে নিয়েছেন। সবথেকে মজার ব্যাপার হলো 2014 সালের 25শে জানুয়ারি
বিকেল 4টে থেকে সমস্ত টিভি চ্যানেলে একটা স্ট্রিং অপারেশন প্রচার করা হতে থাকলো। সেই স্ট্রিং অপারেশনটা হয়েছে তৃণমূল ভবনে, এবং সেখানে বলতে শোনা যাচ্ছে কাউকে একজনকে যে নিয়োগটা, প্রাথমিকে নিয়োগটা হবে এই যে মেধা তালিকা তৈরি হচ্ছে বিধানসভা ভিত্তিক সুপারিশের তালিকা অনুসারে তৃণমূল ভবনে, সেইখান থেকে নিয়োগ হবে। টেট ফেট এসব প্রহসন। এবং পরিস্থিতিটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছিল, আপনাদের বিশ্বজিৎ কুণ্ডুর কথা মনে থাকবে, তিনি তৃণমূলের এমএলএ। তিনি তখন বুক বাজিয়ে, আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজবেন, এখনও তার ভিডিও পাবেন, বুক বাজিয়ে বলছেন, আরে প্রাথমিক শিক্ষকের চাকরি সব দলীয় বিধায়কদের সুপারিশ থেকে হয়েছে, আমি তো 65 জনের চাকরি করে দিয়েছি, আমার বৌদি, আমার ভাইজি, তাদের চাকরি হয়েছে। অর্থাৎ প্রাথমিকের নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। এটা একেবারে মানে বাস্তব সত্যি কথা। এইবারে আপনি আসুন, তাহলে এই যে গত কাল যে রায়টা হলো, সেই রায়টা তো 32,000 চাকরি বহাল রাখা হলো। দেখুন, কারো চাকরি যাক এটা কেউ চাইবে না, কিন্তু তার সঙ্গে এটাও কারো চাওয়া উচিত নয় যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে, ওএমআর সিট মানে শূন্য ওএমআর সিট জমা দিয়ে চাকরি পেয়েছে, অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে, যারা টেট দেয়নি চাকরি পেয়েছে, তাদের কিন্তু চাকরি করাটা, চাকরি বজায় থাকাটা, এটা কিন্তু সমর্থনযোগ্য নয়। এখন অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই 32,000 নিয়োগ বাতিল করে দিয়েছিলেন। এখন তিনি বিজেপির সাংসদ, এখন তার সঙ্গে আমার রাজনৈতিক মতপার্থক্য আছে, কিন্তু একথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই যে মহামান্য কলকাতা হাইকোর্টে এর আগেও বিভিন্ন দুর্নীতির এই সরকারের তার মামলা এসেছে। বস্তুত অভিজিৎ গাঙ্গুলি দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই বিভিন্ন মামলা কলকাতা হাইকোর্টে ছিল, কিন্তু সেসব মামলায় কোনো অগ্রগতি হয়নি, তারিখ পে তারিখ হয়েছে। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস বিশ্বজিৎ বসু, জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস রাজাশেখর মান্তা, এরকম এক ঝাঁক বিচারপতি এলেন, এবং সেই বিচারপতিরা কিন্তু কলকাতা হাইকোর্টটাকে কার্যত পিপলস কোর্ট করে তুললেন, এবং তারা একের পর এক রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে একদম কঠোর একটা অবস্থান নিলেন, এবং অবস্থান নিয়ে তারা এমন অনেক নির্দেশ দিলেন যে নির্দেশগুলো কিন্তু এই সরকারের দুর্নীতির মুখোশ খুলে দিল। তা অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি এই 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তিনি কতগুলো পদ্ধতি অবলম্বন করেছিলেন, সেগুলো কি বর্তমান যে ডিভিশন বেঞ্চ এই রায় দিলেন তারা কি দেখেছেন? এটা আমার প্রথম জিজ্ঞাস্য। তিনি কি পদ্ধতি করেছিলেন? এখন এটা একজন বিচারপতির এখতিয়ারের মধ্যে পড়ে কি পড়ে না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তিনি যেটা করেছিলেন, সরাসরি কিছু চাকুরি প্রার্থীকে আদালতে তলব করেছিলেন, তাদের গোপন জবানবন্দি নিয়েছিলেন, এবং যে মূল অভিযোগটা ছিল যে এই 32,000 এরা প্রশিক্ষণপ্রাপ্ত নয়, অর্থাৎ এদের শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নেই। 2 নম্বর যেটা ছিল যে এদের অনেকেরই অ্যাপটিটিউড টেস্ট হয়নি, ইন্টারভিউ হয়নি, তার বদলে নম্বর বসিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জন্য অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু ওই বিভিন্ন ইন্টারভিউয়ারদের তিনি কিন্তু আদালতে ডেকে পাঠিয়েছিলেন, তাদেরকে প্রশ্ন করেছিলেন, এবং তারা কিন্তু সেখানে স্বীকার করেছিলেন অনারেবল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সামনে যে না, তারা তো ইন্টারভিউ নেয়নি। কাজেই এই নিয়োগে দুর্নীতি হয়নি, এবং অভিজিৎ গাঙ্গুলি শুধু একটা রাজনৈতিক থেকে মানে এজেন্ডা থেকে এতগুলো শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন, ব্যাপারটা এতটা সরলভাবে নেওয়া যাচ্ছে না। অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন চাকরিটা বাতিল করেছিলেন তখন নিশ্চয়ই প্রাইমা ফেসি তার কাছে এমন তথ্য ছিল যাতে এই চাকরিগুলো দুর্নীতির প্রশ্নে বাতিলযোগ্য। কিন্তু এবারে আসুন, হ্যাঁ, কিন্তু কালকে ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে তারপরে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেক কটূক্তি করছেন, তা অনেকে বলছেন সোশ্যাল মিডিয়াতে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যারা ভগবান মনে করতেন তারা এখন শয়তান মনে করছেন। হ্যাঁ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, বিকাশ ভট্টাচার্যের মুখে কালি দিয়ে বিভিন্ন পোস্ট হচ্ছে, আমি দেখেছি। এখন এগুলো নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিকাশ ভট্টাচার্য বা ফিরদৌস শামীমের কিচ্ছু যাবে আসবে না।
আর এটা যারা করছে তাদের যেরকম রুচি, মানে দুর্নীতিগ্রস্তরা খুব উৎসাহিত হয়েছে, যারা দুর্নীতির কারবারটা করছিল তারা খুব উৎসাহিত হয়েছে। এখন আমার প্রশ্ন একটা জায়গায়, কালকে মহামান্য আদালত যে মূল কারণে এই নিয়োগটা বহাল রেখেছেন, বাতিল করেননি, সেটা হচ্ছে 1 নম্বর যে তারা 9 বছর চাকরি করছে। 9 বছর চাকরি করার পরে তাদের যদি কাজটা চলে যায়, তাহলে এই 32,000 শিক্ষকের যে পরিবার, তারা অথই জলে পড়বে, তারা একটা অসহায় অবস্থার মধ্যে পড়বে। এটা মানবিকতার কারণেই এটা হতে দেওয়া যায় না। 2 নম্বর যে সিবিআই সুনির্দিষ্টভাবে তাদের কাছে এমন কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেননি যাতে করে এই পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া যায়। প্রথম বিষয়টা আসুন, যে 9 বছর তারা চাকরি করছে, কাজেই তাদের 9 বছর পরে চাকরি চলে গেলে তাদের পরিবার পরিজন অসহায় অবস্থার মধ্যে পড়বে, একদম সঠিক কথা। এইবারে আমার প্রশ্ন যে WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও, যিনি একটা খুনে অভিযুক্ত, প্রধান অভিযুক্ত, তাকে পুলিশ ধরতে পারে না, আবার আদালত তাকে আগাম জামিন দেয়, আবার অন্য আদালত তাকে সেই জামিন রেগুলার করে দেয়। কী করে করে আমি জানি না, সে যাই হোক। তা তিনি প্রিলিমিনারি পরীক্ষায় 13 পেয়েছিলেন, যেখানে কাট অফ মার্কস ছিল 122। এখন 13 পেয়ে একজন ফাইনাল পরীক্ষায় বসলেন কী করে? এবং এই যে 13 পাওয়ার বিষয়টা, এটা কিন্তু কোনো কারোর মন গড়া কথা নয়, কোনো অভিযোগ নয়, এটা হচ্ছে একদম প্রমাণিত সরকারি তথ্য। কেন? যে পিএসসির একজন ডেপুটি সেক্রেটারি এবং স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, তিনি কিন্তু লিখিতভাবে এই তথ্য কিন্তু দিয়েছেন। তাহলে 13 নম্বর পেয়ে যে বিডিও হয়ে মানে WBCS-এর ফাইনাল পরীক্ষায় বসেছে, সে যে দুর্নীতির মাধ্যমে প্রচুর টাকা মানে বিনিময়ে এই চাকরিটা কিনেছে, এ নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। এবং উনি ফাইনালেতে ইংরেজিতে 0 পেয়েছিলেন, সেটাকে 168 করে দেওয়া হয়েছে, আর এতে বাংলায় 18 পেয়েছিলেন, সেটাকে 167 করে দেওয়া হয়েছে। এটা অভিযোগ। কিন্তু 13 পেয়েছেন তিনি প্রিলিমিনারিতে, এটা কিন্তু কোনো অভিযোগ নয়, এটা সরকারি তথ্য। তা তার মামলাটা আজকে 9 বছর হলো মহামান্য কলকাতা হাইকোর্টে আছে। 6 জন স্থায়ী বিচারপতি, 4 জন প্রধান বিচারপতি, 4 জন অস্থায়ী প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে কাজ করে চলে গেছেন। তারপরেও কিন্তু তার মামলাটা এখনও পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। গত 2024 সালের মে মাস থেকে মামলাটা আর ওঠেইনি। এখন ওই প্যানেলে 2016 প্যানেলে এরকম অনেক প্রশান্ত বর্মন আছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। তা স্বাভাবিকভাবে প্রশান্ত বর্মনরা এখন খুব আনন্দে আছেন যে আমাদের তো 9 বছর চাকরি হয়ে গেছে, তাহলে আমাদেরও তো পরিবার পরিজন বিপন্ন হয়ে যাবে, কাজে আমাদের কিন্তু চাকরিটা যাবে না। আবার ধরুন, এখানে মহামান্য কলকাতা হাইকোর্ট মানবিক হয়েছেন, হতেই পারেন। 25,753 জনের প্যানেল যখন বাতিল করলেন মহামান্য কলকাতা হাইকোর্ট, তখন তো ওই 25,753 জনের তাদেরও তো পরিবার ছিল, তারা তো 6 বছর চাকরি করেছেন। তাহলে 6 বছর চাকরি করার পর তাদের যখন চাকরিটা চলে গেল, তাদের পরিবার পরিজনও তো বিপন্ন অবস্থায় পড়েছেন। তাহলে সেক্ষেত্রে এই মানবিকতার প্রদর্শন কেন কলকাতা হাইকোর্ট করলো না? এই প্রশ্নের উত্তর কিন্তু কলকাতা হাইকোর্টকেই দিতে হবে। আবার মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায় বহাল রেখেছে। তাহলে দেখবেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একটা প্রশ্ন তুলেছেন যে দুটো তো একসঙ্গে ঠিক হতে পারে না। তাহলে হয় 25,753 জনের বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল, আর গতকালকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ওই মিত্র, তাদের রায়টা ঠিক। আর দ্বিতীয়, এদের রায়টা ভুল, এই ডিভিশন বেঞ্চের গতকালের রায়টা ভুল, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়টা ঠিক। কোনটা ঠিক কোনটা ভুল এই বিতর্কে আমি যাব না, কিন্তু দুটো একসঙ্গে ঠিক হতে পারে না, কাজে একটা ভুল। তাহলে এইটা কিন্তু আদালতকে পরিষ্কার করতে হবে। অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন, তিনি পরেশ অধিকারীর মেয়ে, তিনি পরীক্ষা দেনইনি। তাকে স্রেফ তৃণমূল দলে নেওয়ার জন্য চাকরিটা যেন তৃণমূল নেতাদের, শাসক দলের বা সরকারের বাপের চাকরি,
একটা অসংসদীয় শব্দ ব্যবহার করলাম খুব সচেতনভাবে, যেন বাপের চাকরি, এই জন্য ওই তাকে নিতে হবে, পরেশ অধিকারীকে দলে নিতে হবে, দলবদলু লোক, তার জন্য উপহার হিসেবে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি দিয়েছে। দুর্নীতি হয়নি? এই যে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বোধহয় তার নাম, তিনি প্রাইমারিতে চাকরি পেয়েছেন এবং ওইভাবে, এবং তিনি আবার স্কুলে কোনো দিন যাননি, তার মাইনের টাকাটা তার বাড়িতে পৌঁছে দিয়ে আসা হতো এবং তার অ্যাটেন্ডেন্স রেজিস্টার তার বাড়িতেই যেত। তা এটা দুর্নীতিমূলক নিয়োগ হয়নি? দুর্নীতিমূলক নিয়োগ হয়েছে এবং ওএমআর সিট জাম্প হয়েছে। সবথেকে বড় কথা, মহামান্য কলকাতা হাইকোর্ট কেন এই বিষয়টা গুরুত্ব দিলেন না যে 2014 টেটে কোনো মেধা তালিকা প্রকাশ হয়নি, তাহলে মেধা তালিকা প্রকাশ না হলে তারা চাকরি পেল কী করে? সবথেকে দুর্ভাগ্যের বিষয়, এখানে হচ্ছে 4টে পক্ষ। এক পক্ষ হচ্ছে রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ, যারা এই পুরো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতিমূলক করে তুলেছে, টাকা তুলেছে। দ্বিতীয় পক্ষ হচ্ছে এই পুরো প্রায় 61-62 হাজার প্রাথমিক শিক্ষক, তারপরে আরও 15,000 নিয়োগ হয়েছে, এই কম বেশি 75,000 প্রাথমিক শিক্ষক। এদের মধ্যে একটা অংশ যারা কিন্তু দুর্নীতিমূলক প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে যুক্ত ছিলেন না, তারা নিজেদের মেধা, যোগ্যতা এবং পরীক্ষা দিয়ে তারা চাকরিটা পেয়েছেন। আর একটা অংশ তারা দুর্নীতিমূলক উপায়ে চাকরিটা পেয়েছেন, বাংলা কথা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। আর একটা পক্ষ, তার কথা কিন্তু কেউ আলোচনায় আনছে না, যারা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ভাষায় অসফল পরীক্ষার্থী। এই অসফল পরীক্ষার্থীরা আপনারা দেখেছেন বছরের পর বছর ওই কলকাতার রাজপথে রোদ ঝড় উপেক্ষা করে, এই প্রখর প্রাকৃতিক দুর্বিপাকে কলকাতার ওই ভয়ঙ্কর দূষণ সহ্য করে বছরের পর বছর তারা অবস্থান চালিয়ে গেছে, বিভিন্ন মিছিল করেছে, মিটিং করেছে এবং সেখানে পুলিশ নির্মম অত্যাচার করেছে, পুলিশ কামড়ে পর্যন্ত দিয়েছে। তাদের বক্তব্য কী ছিল? যে আমরা নিয়োগ পরীক্ষায় ভালো ফল করেছি, আমাদের দেখা হোক, আমরা কিন্তু যারা চাকরি পেয়েছে তাদের থেকে অনেক বেশি নম্বর পেয়েছি, কাজে আমাদের চাকরিটা আমাদের না দিয়ে তাদের বিক্রি করে দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম তারা সত্যি কথা বলছে না, তারা আবেগের বশে একটা আশার থেকে বলছে, হতেই পারে। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই তথাকথিত যে অসফল প্রার্থী, যারা দাবি করছেন যে তাদের মেধা যোগ্যতার ভিত্তিতে তাদের পাওয়া চাকরিটা টাকার বিনিময়ে রাজ্য সরকার অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন, তাদের এই অভিযোগের একটা ন্যূনতম তদন্ত হবে না? সেটা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট দেননি। অর্থাৎ এই তথাকথিত অসফল প্রার্থী, যাদের মেধাটা চুরি হয়ে গেছে, যাদের চাকরিটা চুরি করে অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাদের প্রতি কিন্তু কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো সুবিচার করলেন না। এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যজনক বিষয়। এই যে আপনি যে রায়ের কথাটা বললেন, যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছেন, আপনি দুটো দিক বললেন, একটা মানবিকতার দিক আর একটা বললেন যে অনেক বেশি দুর্নীতি হয়েছে সেটা প্রমাণ করা যায়নি। কোথাও গিয়ে তো এটাও ঠিক যে অনেক বেশি দুর্নীতির প্রমাণই করা যায়নি, সেই কারণে এই রায়টা দিতে হয়েছে। হ্যাঁ, এখন মজার ব্যাপার হচ্ছে, এই আপনারা আসার আগে তৃণমূলের একজন স্থানীয় নেতা আমার কাছে এসেছিলেন, ওনার একটা ব্যক্তিগত প্রয়োজনে। তো উনি আমাকে বললেন যে দেখুন, প্রাইমারি টেটে তো 32,000 চাকরি বৈধ হয়ে গেল, তাহলে প্রাইমারিতে সমস্ত চাকরি নিয়োগই এই আমলে যা হয়েছে সেগুলো বৈধ, এবং তার মানে প্রাইমারিতে কেউ ঘুষ দিয়ে চাকরি পায়নি। তা ঘুষ দিয়ে যদি কেউ চাকরি না পেয়ে থাকে, তাহলে ঘুষ কেউ নেয়ও নি, কাজেই এই যে দুর্নীতির মামলাগুলো চলছে এগুলোর তো আর কোনো ভিত্তি নেই, আমরা সব সাল্টে নিয়েছি। এখন দুর্নীতির পক্ষে যারা, তারা কিন্তু এই কথাগুলো বলছে যে আমরা সব সাল্টে নিয়েছি, এ তো সব, বিষয়টা তো তা নয়। এখন মুশকিল হচ্ছে, আপনি যদি 2012 সাল থেকে দেখেন, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আব্দুল মান্নান সেই সারদা কেলেঙ্কারির তদন্তের, সিবিআই তদন্তের নির্দেশ নিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে। তারপর রোজভ্যালি, অ্যালকেমিস্ট আবার তৃণমূল সাংসদ কেডি সিংয়ের কোম্পানি, প্রয়াগ, এই ধরনের অসংখ্য চিটফান্ড সেই মামলার অন্তর্ভুক্ত হয়। আজকে 2025 সাল, মামলার অগ্রগতি কোথায়? কেউ জানে মামলা কোন অবস্থায় আছে? তারপরে ধরুন একে একে গরু, বালি, কয়লা, সিন্ডিকেট, পাথর, কিছু বাদ নেই। হ্যাঁ,
একটা প্রত্যেকটা ক্ষেত্রে আদালত কিন্তু সিবিআই ইডি তদন্তের নির্দেশ দিয়েছে, একটা ক্ষেত্রে তদন্তের কোনো অভিমুখ আছে, তদন্তের কোনো গতি আছে, তদন্তের যারা মূল মাথা, যারা মূল অপরাধী তাদের কাছে পৌঁছানোর চেষ্টা আছে। নারদা কেলেঙ্কারি ধরুন, নারদা কেলেঙ্কারিতে অন্য কিছু করতে হবে না, শুধু বঙ্গারু লক্ষণের ক্ষেত্রে ওই যে লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে লোকসভার এথিক্স কমিটি যা করেছিল শুধু সেইটুকু করলেই তৃণমূলের 6 জন লোকসভার সাংসদ আর রাজ্যসভার 2 জন সাংসদ, মোট 8 জন সাংসদের সাংসদ পদ চলে যায়, তারা জেলে চলে যায়। কোনো তদন্তের দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই, শুধু বঙ্গারু লক্ষণ বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, তার ক্ষেত্রে বিজেপি সরকার এবং এলকে আদবানির নেতৃত্বাধীন যে এথিক্স কমিটি যা করেছিল হয়নি। পুরনিয়োগ দুর্নীতি দেখুন, তাপস রায় যখন গ্রেপ্তার হলো তখন শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, তিনি বলছেন যে চোর তাপস রায় ইজ অলসো ইনভলভ, চোরোं का घर में ईडी का रेड तो होगाই। অর্থাৎ আমি যেটা আজ, সেই তাপস রায় আজকে কিন্তু বিজেপিতে, তিনি এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। আমি যেটা বলতে চাইছি যে একটা রাজনৈতিক সমীকরণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ইডি সিবিআই এরা পশ্চিমবাংলার পেরিফেরিতে যখনই পৌঁছে যাচ্ছে দুর্নীতির তদন্তের ক্ষেত্রে তারা কিন্তু মানে তদন্ত খেলা করছে এবং তারা কোনোভাবেই যে কোনো মামলায় তারা কিন্তু ওই অপরাধীর কাজ, মূল অপরাধীর কাজ অবধি পৌঁছচ্ছে না, যার ফলে হচ্ছে কি আদালতে তথ্য পেশ হচ্ছে না। এই প্রাথমিকের মামলাও সেই একই ঘটনা ঘটেছে। এখানে আপনি যদি বলেন যে সিবিআই ব্যর্থ হয়েছে, ব্যাপারটা তা নয়। সিবিআই স্বেচ্ছা ব্যর্থ হয়েছে, সিবিআই ইচ্ছাকৃতভাবে সেই তথ্য পরিসংখ্যান হাজির করেননি। কিন্তু তার সঙ্গে মাননীয় বিচারপতিদের এটাও নজরে আনার প্রয়োজন ছিল যে এই 2014 টেটে কোনো মেধা তালিকা প্রকাশ হয়নি। এই 2014 টেটে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যে অভিযোগগুলো উঠেছিল যে এরা নন টেন্টেড, এরা ট্রেন নয়, এরা প্রশিক্ষণপ্রাপ্ত নয়, তখন যে অভিযোগ উঠেছিল সাদা ওএমআর সিটের পর্যন্ত কোনো খোঁজ নেই। অদ্ভুত ব্যাপার, একটা পরীক্ষা হয়েছে, তার ওএমআর সিট প্রাথমিক শিক্ষা পর্ষদ ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি করেছে বলেই তো ধ্বংস করেছে, দুর্নীতি যদি না করতো তাহলে তো ধ্বংস করতো না। তা কাজেই সিবিআই তদন্তের মানে যথেষ্ট তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। এইটার কারণে যদি দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন, এই 32,000-এর মধ্যে সবাই দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এমনটা নয়, তাদের মধ্যে এমন অনেকেই আছেন, থাকতেই পারেন, যারা কিন্তু দুর্নীতি মুক্ত উপায়ে চাকরি পেয়েছেন, স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন। কিন্তু একটা বড় অংশ যে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে আদালতের রায়ে তো এই দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া মানুষগুলো একদম সসম্মানে তাদের চাকরি বহাল রইল এবং তারা রইল। এবং সবথেকে বড় প্রশ্ন যে 2014 টেটের আজ পর্যন্ত কোনো মেধা তালিকা নেই, তাহলে কিসের ভিত্তিতে হলো? কোনো ওএমআর সিট নেই, কিসের ভিত্তিতে হয়েছে? এবং ওই যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নিয়ে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের সত্যি কোনো ভিত্তি ছিল? অভিজিৎ গাঙ্গুলি কি মনের কল্পনা থেকে এগুলো বলেছিলেন? সে সময় যারা সাক্ষী দিয়েছিলেন সেই সাক্ষীগুলো কি মাননীয় বিচারপতিরা পর্যবেক্ষণ করেছিলেন? বা মাননীয় বিচারপতিরা কি সিবিআইয়ের উপর অত্যন্ত কঠোর হতে পারতেন না যে আপনারা তথ্য প্রমাণ দিন, আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আপনারা আরও তথ্য প্রমাণ দিন? অর্থাৎ এই রায়টা, আর মানবিকতার প্রশ্নে আমি সোজা সাপটা বলছি, এতে কোনো লুকোচুরির ব্যাপার নেই। আদালতের রায় যখন হবে, রায়টা হবে যুক্তি, তথ্য, প্রমাণের ভিত্তিতে। আদালতে কোনো ব্যক্তিগত আবেগ, কোনো তথাকথিত মানবিকতা এগুলো চলে না। এবং এটার যদি প্রদর্শন করতে হয় তাহলে সর্বক্ষেত্রে প্রদর্শন করতে হবে। এই মৌলিক প্রশ্নটা আজকে আমি তুলে দিলাম যে তাহলে কি এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন 13 পেয়ে যিনি WBCS এক্সিকিউটিভ হয়েছেন এবং তার ওই বছরে যারা WBCS হিসেবে চাকরি পেয়েছেন অধিকাংশই ওই প্রশান্ত বর্মন মার্কা WBCS, তারা টাকা দিয়ে নিয়োগটা পেয়েছেন। তা তাদের নিয়োগটাও তো তাহলে যেহেতু 9 বছর তারা চাকরি করেছেন সেটা বৈধ হয়ে গেছে, সেটা বাতিল হবে না। আর সবথেকে বড় কথা, যদি সমস্ত চাকরি বৈধ হয়ে যায়, অর্থাৎ যদি কেউ দুর্নীতিমূলক উপায়ে চাকরি না পেয়ে থাকেন তাহলে তো দুর্নীতি হয়নি, তাহলে আবার দুর্নীতির বিরুদ্ধে তদন্তের বিষয় কি? এবার তো ওই যে মানে যাদের বিরুদ্ধে এই প্রাথমিক নিয়োগ নিয়ে দুর্নীতি তদন্ত হচ্ছে, যারা জেলে ছিলেন, জামিনে ছাড়া পেয়েছেন, তাদের আইনজীবীরা আপনি লিখে রেখে দিন
যে নিম্ন আদালতে যখন এরপরে বিচারের জন্য উঠবে তারা স্পষ্ট বলবে যে কোনো প্রাথমিক শিক্ষক ঘুষ দিয়ে নিয়োগ পায়নি, কাজেই ঘুষটা নিয়েছে কে, এই দুর্নীতির মামলা ফেক। কি বলবেন মাননীয় বিচারকরা? এতে ব্যাপক দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। বস্তুত 2011 থেকে এই পর্যন্ত এই সরকার যা যা নিয়োগ করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে রাজনৈতিক সমীকরণে ইডি সিবিআইকে ম্যানেজ করে এই দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি চাইছেন এবং দুর্নীতি করেও জেলের ভাত খাচ্ছেন না। তারা বাইরে, কালকেও দেখলাম মাননীয় বলছেন যে চাকরি তো দিতে হবে, আমরা তো চাকরি দেওয়ার কথা বলি, আমরা তো চাকরি খাওয়ার কথা বলি না। এই যে রায় হয়েছে আমি খুব খুশি, আমার এতজন ভাই বোন, উনি কিন্তু এই কথাটা বাঁচাতে পেরে খুশি। হ্যাঁ, উনি কিন্তু এই কথাটা বলেননি যে কেউই চাকরি খেতে চায় না, কিন্তু আপনি চাকরিটা দেননি, চাকরিটা বিক্রি করেছেন। চাকরিটা বিক্রি করলে মেধা যোগ্যতা মূল্য পায় না এবং নিম্নমানের শিক্ষকরা শিক্ষকতা করতে যান, যার ফলে পুরো সরকারি শিক্ষা পরিকাঠামোটা ধ্বংস হয় আর দুর্নীতির জয় হয়, আর যারা যোগ্য মেধাবী তারা তাদের প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হন। এই কথাটা উনি বলেননি। কিন্তু এই যে ব্যাপক হারে দুর্নীতি, এটার যে বিশেষ কোনো প্রমাণ দেওয়া যায়নি, সেই কারণে কিন্তু তৃণমূলের একজন মুখপাত্র অরূপ চক্রবর্তী, আমি যদি খুব ভুল না করে থাকি, তিনি কালকে ব্রাত্য বসুকে পাশে বসিয়ে তিনি বলেছেন যে দুর্নীতি হয়নি। তিনি সোজা সাপটা বলেছেন যে দুর্নীতি হয়নি, কারণ প্রমাণ যেহেতু পাওয়া যায়নি সেহেতু তো। আমি তো আপনাকে আগেই বললাম যে কলকাতা হাইকোর্টের এই রায়ে যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতি ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, তারা অত্যন্ত উল্লসিত এবং দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ইনস্টিটিউশনাল করাপশান এই রায়ে উৎসাহিত হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে উনি ব্রাত্য বসুকে পাশে বসিয়ে করছেন। এই ব্রাত্য বসু একাধিকবার বলেছেন চাকরি, সরকারি চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে। কিভাবে পাবে আমি বলবো না। তো এই ব্রাত্য বসুকে তো গ্রেপ্তার করা দরকার। আপনি সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাবেন এরকম ভিডিও যে ব্রাত্য বসুর একজন অনুগামী বক্তব্য রাখছেন যে দাদা তো আমাদের 150 জনকে মাত্র চাকরি দিয়েছে আর ওদের গ্রুপের তো 300 জনের ওপর চাকরি দিয়েছে, তাতে দাদা খারাপ হয়ে গেল এত। কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি পাবেন। আর অরূপ চক্রবর্তী, খুব দুর্ভাগ্য যে আজকে তৃণমূলের যারা মুখপাত্র, তৃণমূলের হয়ে যারা কথা বলেন, তারা হয় ব্যক্তিগতভাবে তারা দুর্নীতিগ্রস্ত অথবা তারা ক্ষমতার লোভে তারা দুর্নীতিকে প্রশ্রয় দেন। এরা কি বলল, এ দিয়ে কিছু আসে যায় না। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে দুর্নীতি হয়েছে এটা তো আমরা বলছি না, এটা তো কোনো বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম প্রথম বলেনি। প্রথম বলেছেন কুণাল ঘোষ, তৃণমূলের প্রধান মুখপাত্র। তিনি বারবার বলেছেন, আপনারা সোশ্যাল মিডিয়া খুঁজবেন পাবেন, তিনি বারবার বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় যে এই দুর্নীতি করছে, এই যে চাকরি বিক্রি করছে, এই খবর দলের সর্বোচ্চ স্তরে ছিল, দল কোনো ব্যবস্থা নেয়নি। আমার কথা নয়। এবার আমি আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুর্নীতিটা কোন মাত্রায়। 2012 সালে রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেন যে টেট ছাড়া প্রাথমিকে কোনো শিক্ষক নিয়োগ হবে না। ভালো কথা। 2015 সালে খবরের কাগজে একটা হেডলাইন খবর হলো যে প্রাথমিক শিক্ষকের আজব নিয়োগ হাওড়া জেলায়, এবং খবরে লেখা হলো এতে মানে 2014 সালে টেট এড়িয়ে হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তারা 1826 জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছেন। তখন ওখানকার চেয়ারম্যান ছিলেন পুলক কান্তি দেব, তিনি তৃণমূল নেতা। তা ভালো, তা কিসের ভিত্তিতে চাকরি দিলেন? টেট যখন রাজ্য সরকার টেট ছাড়া প্রাথমিকে নিয়োগ যখন নিষিদ্ধ করে দিয়েছেন, তখন হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কি রাজ্য সরকারের উপরে? তারা কিভাবে টেট এড়িয়ে নিয়োগ নেন? তাহলে তো প্রথমেই এই নিয়োগটা রাজ্য সরকার বাতিল করে দেবেন। হলো না। তারা কিসের ভিত্তিতে নিয়োগ করলেন? 2010 সালে একটা বিজ্ঞাপন করেছিলেন বামফ্রন্ট সরকার, যখন টেট বাধ্যতামূলক ছিল না,
যে তারা হাওড়া জেলায় প্রাথমিক শিক্ষক কিছু নেবেন, তার জন্য একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় আবেদন করার ন্যূনতম যোগ্যতা মান তারা বেঁধে দিয়েছিলেন। সেটা কি, যে মাধ্যমিক পরীক্ষায় জেনারেল, ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরির কর্মপ্রার্থীদের অন্ততপক্ষে 68%, 63%, 55%, 34% এই নম্বরটা পেতেই হবে। মানে এই নম্বরের কম পেলে তারা আবেদনটাই করতে পারবেন না। তো এখন এই যে 1826 জন যে চাকরি পেলেন, সাংবাদিকরা পুলককান্তি দেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা পুলকবাবু, প্রথম কথা আপনি টেট এড়িয়ে নিয়োগ করলেন কিভাবে? এটা তো বেআইনি নিয়োগ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এদের তো অধিকাংশই মাধ্যমিকে আপনারা যে ন্যূনতম যোগ্যতা মান বেঁধে দিয়েছেন আবেদন করার জন্য, সেই নম্বরটাই পায়নি। বহু ক্ষেত্রে 28% পর্যন্ত কম। তো এরা আবেদনই করলো কী করে, আর প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্তই বা হলো কী করে? তা পুলককান্তি দেব বলেছিলেন যে হ্যাঁ, ওরা মাধ্যমিকে আমাদের ঠিক করে দেওয়া যোগ্যতা মান স্পর্শ করতে পারেননি, ঠিক, ওরা মাধ্যমিকে অনেক কম নম্বর পেয়েছিলেন, কিন্তু আমাদের নেওয়া পরীক্ষায় ওনারা সফল হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে টেট এড়িয়ে আপনি নিয়োগ করলেন কী করে, যেটা তখন নিষিদ্ধ। 2 নম্বর, যে যাদের আবেদন করার মানে ফর্ম ভর্তি করার অধিকারটাই নেই, যোগ্যতাটাই নেই, তারা কিভাবে আমাদের নেওয়া পরীক্ষায় সফল হলো? অর্থাৎ এই 1826 জনের নিয়োগ পুরোপুরি নগদ কাঞ্চন মূল্যের বিনিময়ে হয়েছে। কিন্তু যেহেতু এর বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এর বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি, কেউ এর বিরুদ্ধে কোনো কথা বলেনি, সেই 1826 জন শিক্ষক বহাল তবিয়তে সসম্মানে শিক্ষকতা করে যাচ্ছেন। আমি এই উদাহরণটা এই কারণে টানলাম যে দুর্নীতির বিরুদ্ধে যদি তথ্য প্রমাণ দিয়ে আদালতে যদি সুনির্দিষ্টভাবে প্রমাণ করা না যায়, তার মানে এইটা নয় যে দুর্নীতি হয়নি। প্রাথমিক নিয়োগে যে দুর্নীতি হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং অত্যন্ত স্পষ্টভাবে বলছি, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ অবশ্যই আছে, কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কোনো উন্মাদ নন। তিনি কোনো রকম প্রাইমা ফেসি কোনো তথ্য প্রমাণ না পেয়ে তিনি 32,000 চাকরি বাতিলের মতো এত বড় একটা সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন, এটা বিশ্বাসযোগ্য নয়। আমি বলবো এই মামলা তো মহামান্য সুপ্রিম কোর্টে যাবে। এখন সুপ্রিম কোর্টেও কী হবে এ সম্পর্কে আমার কোনো মানে নেই, কিন্তু একটা বিষয় ঘটলো যে 2011 থেকে 2025 পর্যন্ত যা নিয়োগ হয়েছে, যে ক্ষেত্রে নিয়োগ হয়েছে, সর্বক্ষেত্রে ইনস্টিটিউশনাল করাপশন হয়েছে। একেবারে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট নিয়োগ এজেন্সি তারা দায়িত্ব নিয়ে নিজেরা দুর্নীতি করেছে, দুর্নীতিমূলক নিয়োগ হয়েছে। তার কিছু ক্ষেত্রে তদন্তে কিছু সত্য বেরিয়ে এসছে, অধিকাংশটাই বেরিয়ে আসেনি। এবং এই যে পুরো সময়টায় চাকরি পেয়েছেন, তাদের মধ্যে যারা এই দুর্নীতিমূলক ব্যবস্থার মধ্যে ছিলেন না, ব্যক্তিগতভাবে দুর্নীতি করেননি, ব্যক্তিগতভাবে সততা, স্বচ্ছতা এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের গায়েও কিন্তু এই চোর, এই দুর্নীতিগ্রস্ত কলঙ্কটা লেগে গেছে। রাজ্য সরকারের অপরাধে তাদের কিছু করার নেই। মানে পরিস্থিতিটা কীরকম দেখুন, আপনি সোশ্যাল মিডিয়া খুঁজবেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবেন। একজন শিক্ষিকা, তিনি একটা পোস্ট করেছেন, তিনি তৃণমূলের কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর। তিনি লিখেছেন, আমি শিক্ষিকা, কিন্তু আমার চাকরিটা 2011 সালের আগে। মানে তিনি বলছেন যে আমি এই আমলে চাকরি পাইনি, আমি চাকরিটা পেয়েছি বাম আমলে। অর্থাৎ তৃণমূলের নেতা কর্মীরাও এই 2011 থেকে 2025 পর্যন্ত নিয়োগের যে স্বচ্ছতা, নিরপেক্ষতা বা দুর্নীতি মুক্ত উপায় হয়েছে এমনটা বিশ্বাস করছেন না, মানুষও বিশ্বাস করেন না। আমি জানি না যে এই মামলা সুপ্রিম কোর্টে যাবে কি না, কারণ যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারাই তো মামলাটা করেছেন। এখন তারা যদি এই মামলা সুপ্রিম কোর্টে করেন, তাহলে আমরা সুপ্রিম কোর্টের দেখতে পাবো। কিন্তু খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে ধরুন সুপ্রিম কোর্টকেই বা কী বলবো, কালকে আদালত দুটো বিষয় উল্লেখ করেছে সুনির্দিষ্টভাবে। একটা হচ্ছে 264 জন এবং একটা হচ্ছে 95 জন যারা দুর্নীতিমূলক উপায়ে চাকরিটা পেয়েছে। তা তাদের চাকরিটা কিন্তু সুপ্রিম নির্দেশে বহাল আছে, তারা কিন্তু চাকরি করছে।
এখন সুপ্রিম কোর্ট একদিকে 25,753 জনের ক্ষেত্রে যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে 12% সুদসহ সমস্ত বেতনের টাকা ফেরত দিতে বলছে, আর অন্যদিকে প্রাথমিকের ক্ষেত্রে তারা ওই 32,000-এ এই 296 জন বা ওই 96 জন তাদের চাকরিটা বহাল রাখছে, তাদের চাকরি খারিজের স্থগিতাদেশ দিচ্ছে, তারা বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছে। এটা কেমন বিচার? একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি, মানবিকতার প্রদর্শন যদি মাননীয় বিচারপতিদের করতে হয় তাহলে সেটা 25,753 জনের ক্ষেত্রেও করতে হবে এবং 32,000-এর ক্ষেত্রেও করতে হবে। শুধু 32,000-এর ক্ষেত্রে যদি মানবিকতার প্রদর্শন আমরা দেখি তাহলে আমরা বলবো যে এই রায়ে নিশ্চয়ই কিছু গলদ আছে, কারণ দুটো একসঙ্গে সত্যি হতে পারে না। 25,753 জনের ক্ষেত্রে মানবিকতার কোনো প্রশ্ন নেই, মানবিকতা মূল্যহীন। তাদের 6 বছর চাকরি করার পর তাদের কোনো পরিবার পরিজন নেই, তাদের পরিবার পরিজন ভেসে যাবে না, অথচ 32,000 যারা প্রাথমিক শিক্ষক তাদের পরিবার পরিজন ভেসে যাবে, এটা হতে পারে না। সবথেকে দুঃখের দুর্ভাগ্যের বিষয় যে এই সরকারটা একেবারে আমূল দুর্নীতিগ্রস্ত এবং সেই দুর্নীতিতে মহামান্য আদালত বারবার চেষ্টা করেছেন। পুলিশ, রাজ্য পুলিশ তদন্ত করেনি, যেহেতু রাজ্য সরকারই দুর্নীতিটা করেছে। রাজ্য পুলিশ বা সিআইডি বা ইকোনমিক অফেন্স উইং তারা তদন্ত করেনি। মহামান্য আদালত মানে মরিয়া হয়ে তারা ইডি বা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। কিন্তু অত্যন্ত লজ্জার, অত্যন্ত মানে দুঃখের বিষয় হচ্ছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ওই কিছু নামকা ওয়াস্তে তদন্ত খেলা করছে। কোনো ক্ষেত্রেই তারা তথ্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধী যারা, আপনি ধরুন চাকরিটা কিন্তু ওই এলেবেলে ছেলে, ওই কোনো প্রাথমিক শিক্ষা সংসদের কোনো চেয়ারম্যান তিনি দিয়েছেন, বিক্রি করেছেন, এরকম ভাবার কোনো কারণ নেই। চাকরি, সরকারি চাকরি যখন বিক্রি হচ্ছে লার্জ স্কেলে, তখন সরকারের সর্বোচ্চ যে অথরিটি, সেই অথরিটি বিক্রির নির্দেশ দিয়েছে, তার জ্ঞাতসারে বিক্রি হচ্ছে। কোনো একটা ওই তথাকথিত স্বশাসিত সংস্থার চেয়ারম্যান বা তার সভাপতির এই ক্ষমতা হবে না যে রাজ্য সরকারের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া তিনি একবারে মানে হাজারে হাজারে চাকরি বিক্রি করে যাবেন, এটা সম্ভব নয়। কাজে এটা রাজ্য সরকারের দুর্নীতি। দুঃখ এটাই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যখন পশ্চিমবাংলার পেরিফেরির বাইরে যায়, তারা কর্মরত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারে, তারা কর্মরত মুখ্যমন্ত্রী ওই কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু পশ্চিমবাংলার পেরিফেরিতে এসে মমতা ব্যানার্জি তো দূরস্থান, হ্যাঁ, এই তদন্তের ক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণগুলো হাজির না করে অপরাধীদের বেরিয়ে যেতে, খালাস পেতে বা দুর্নীতিমুক্ত উপায়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বজায় রাখতে সাহায্য করেন। এর থেকে দুর্ভাগ্যের আর কি আছে? তার মানে আমাদের এটাই বুঝে নিতে হবে, যতদিন দিদি মোদি একটা সুসম্পর্ক আছে, যতদিন মোদি দিদিকে বাঁচাবেন, ততদিন এই রাজ্যে দুর্নীতির মানে লাগাম দুর্নীতি করার ছাড়পত্র রাজ্য সরকারের আছে, তারা করবেন, কেউ কিচ্ছু করতে পারবে না।